ভারতের নদ নদী পার্ট 2। আসুন এবার আমরা জানব গঙ্গা রিভার সিস্টেম সম্বন্ধে। গঙ্গাজি এর টোটাল লেন্থ 2510 কিলোমিটার। এই নদীর উদ্গমন হয় ভাগীরথীর রূপে গঙ্গোত্রী গ্লেসিয়ার থেকে, আর দেবপ্রয়াগে অলকানন্দা নদীর সঙ্গমের পর এই নদীকে গঙ্গা বলা হয়। আর দেবপ্রয়াগের আগে অলকানন্দা আর তার উপনদী পঞ্চপ্রয়াগে স্থাপনা করে। দেবভূমি উত্তরাখণ্ডের শতপথ গ্লেসিয়ার থেকে অলকানন্দা নদীর উৎপত্তি হয়, যেখান থেকে এই নদী পৌঁছে যায় জসিমঠ, যার পর বিষ্ণুপ্রয়াগে অলকানন্দা নদীর সঙ্গম হয় ধৌলি গঙ্গার সাথে, যা নীতিপাস থেকে উদ্গমন হয়। এর 70 কিলোমিটার পর অলকানন্দা নদী পৌঁছে যায় নন্দপ্রয়াগে, আর এখানে এর সঙ্গম হয় নন্দাগুন্টি গ্লেসিয়ার থেকে আসা নন্দাকিনির সাথে। আর এখান থেকে 21 কিলোমিটার আগে কর্ণপ্রয়াগে অলকানন্দা এর সঙ্গম হয় পিন্ডারি গ্লেসিয়ার থেকে আসা পিন্ডার নদীর সাথে, যার 32 কিলোমিটার পর অলকানন্দাজির সঙ্গম হয় মন্দাকিনির সাথে, যা কেদারনাথের কাছে চারুবাড়ি গ্লেসিয়ার থেকে উদ্গমিত হয়। আর এখান থেকে 65 কিলোমিটার আগে অলকানন্দাজি এর সঙ্গম হয় গঙ্গোত্রী থেকে আসা ভাগীরথী নদীর সাথে। এই সঙ্গমের পর আমরা এই সুবিস্তৃত জলধারাকে গঙ্গা নদী বলি। দেবপ্রয়াগ থেকে গঙ্গাজি পৌঁছে যায় ঋষিকেশ, আর ঋষিকেশ থেকে হরিদ্বার। রাজাজি ন্যাশনাল পার্ক ও টাইগার রিজার্ভ দিয়ে প্রবাহিত হয়ে এই নদী হরিদ্বারের পর বিজনর হয়ে উত্তরপ্রদেশে এন্টার করে। উত্তরপ্রদেশে এন্টার হওয়ার পর হারদইতে রামগঙ্গা নদী এতে এসে মিশে, আর প্রয়াগরাজে যমুনা নদী, যার পর কাইথির পাশে অবস্থিত মার্তান্ডে মহাদেবে গঙ্গাজির সঙ্গম হয় গোমতী নদীর সাথে। এর আগে গঙ্গাজি বিহারে প্রবেশ করে, আর রেভেলগঞ্জে ঘাগরা নদীর সঙ্গম গঙ্গার সাথে হয়। এরপর পাটনা থেকে কিছুটা আগে গঙ্গাজির সঙ্গম হয় অমরকন্টক থেকে আসা সোন নদীর সাথে। এখান থেকে কিছুটা আগে গঙ্গাজি গন্ডক নদীর জল প্রাপ্ত করে। নেক্সট কুরসালাতে গঙ্গাজির সঙ্গম হয় বিহারের দুগ টাইটেল প্রাপ্ত কোশি নদীর সাথে, যার পর এই নদী বিহার ঝাড়খণ্ডের বর্ডারে প্রবাহিত হয়ে ওয়েস্ট বেঙ্গলে প্রবেশ করে। আর মহানদী, যাকে ফুলহারও বলা হয়, তা এখানে গঙ্গা নদীতে এসে পড়ে। এর আগে ওয়েস্ট বেঙ্গলের ফারাক্কাতে ক্যানেল বা খালের মাধ্যমে হুগলি নদীতে জল ডাইভার্ট করা হয়। আর হুগলি নদী গঙ্গার ন্যাচারাল উপনদী, যা গিরিয়াতে গঙ্গাজির থেকে আলাদা হয়ে যায়। বাংলাদেশে এন্টার করার পর গঙ্গা নদীকে পদ্মা বলা হয়, আর এখানে ব্রহ্মপুত্র এবং মেঘনা নদী পদ্মাতে এসে মিলিত হয়, আর বিশ্বের সব থেকে বড় বদ্বীপ সুন্দরবনের সৃষ্টি ঘটায়। অপরপক্ষে হুগলি নদীতে অজয় এবং দামোদর এসে মিলিত হয়। তো আসুন এবার গঙ্গাজির প্রধান উপনদী সম্বন্ধে জানা যাক, যার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হল যমুনা নদী, যা গঙ্গাজির দীর্ঘতম উপনদী আর দ্বিতীয় বৃহত্তম, যার উৎপত্তি হয় উত্তরাখণ্ডের বান্দরপুর রেঞ্জের কাছে অবস্থিত যমুনাত্রী গ্লেসিয়ার থেকে। এখান থেকে এই নদী পৌঁছে যায় দেরাদুনের কলসিতে, যেখানে এর লার্জেস্ট ট্রিবিউটারি টোন্স এসে মিশেছে। আর কলসি পর্যন্ত টন্স নদী হিমাচল এবং উত্তরাখণ্ডের বর্ডার ক্রিয়েট করে। এরপর এই নদী হিমাচল এবং উত্তরাখণ্ডের বর্ডার ক্রিয়েট করে ইউপি, হরিয়ানা এবং হিমাচলের বর্ডারকে চিহ্নিত করে। এরপর যমুনা দিল্লি পর্যন্ত হরিয়ানা এবং ইউপি এর বর্ডার চিহ্নিত করে, আর হাজিরাবাদ দিয়ে দিল্লিতে এন্টার করে। একে সাহেবী নদীও বলা হয়। দিল্লি ক্রস করার পর আবারও এই নদী হরিয়ানা এবং ইউপি এর বর্ডারে প্রবাহিত হয়, আর হরিয়ানার পারওয়াল ডিস্ট্রিক্টের পর সম্পূর্ণভাবে ইউপিতে প্রবেশ করে। মথুরা, আগ্রা, বটেশ্বরের মতো শহর হয়ে এই নদী পৌঁছে যায় চাকারপুরা, যেখানে যমুনা এবং চম্বলের সঙ্গম হয়, যার পর প্রয়াগে যমুনাজির সঙ্গম গঙ্গাজির সাথে হয়। সাথেই চম্বল, সিন্ধ, বেতোয়া আর কেন, যা যমুনার কিছু প্রধান উপনদী, যা ভিন্দাজের উত্তর ঢাল থেকে উদ্গমিত হয়। 1376 কিলোমিটারের সাথে যমুনাজি গঙ্গাজির ভারতের মধ্যে দীর্ঘতম উপনদী। আসুন এবার জেনে নিই যমুনার লংগেস্ট ট্রিবিউটারি চম্বলের। 1024 কিলোমিটার লম্বা চম্বল নদীর শুরু হয় মধ্যপ্রদেশের মাউটাউনের কাছে। এই নদী বিন্ধ্য এর উত্তর ঢাল থেকে উৎপত্তি হয়, আর উত্তর দিশাতে প্রবাহিত হয়ে চিথরগড় হয়ে রাজস্থানে প্রবেশ করে। রাজস্থানে এই নদী উত্তর পূর্ব দিশাতে প্রবাহিত হয়ে রাজস্থান এবং মধ্যপ্রদেশের বর্ডারকে চিহ্নিত করে। এরপর উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের বর্ডারকে চিহ্নিত করে ইউপি এর জালওয়ানের কাছে যমুনা নদীতে গিয়ে মেশে। কোটা এবং রাওয়াতভাটার মতো শহর এই নদী তীরেই অবস্থিত রয়েছে। বন্ধুরা, শিপ্রা, পার্বতী এবং কালী সিন্ধ চম্বলের প্রধান উপনদী, যারা সবাই ভিন্দা এর উত্তরী ঢাল থেকে প্রবাহিত হয়। সাথেই রাজস্থানের আরাবল্লী থেকে আসা বানস নদী চম্বলের আরও একটি প্রধান উপনদী। সাথেই গান্ধী সাগর, ইন্দ্রসাগর এবং জহর সাগর ড্যাম এই নদীর ওপরেই অন্যতম ড্যাম। ক্রিটিক্যালি ইনডেঞ্জার কুমিরও এই নদীতেই পাওয়া যায়।
যমুনার নেক্সট মেজর ট্রিবিউটারি হলো বেতোয়া। 90 কিলোমিটার লম্বা বেতোয়া নদীর অরিজিন বিন্দাবের উত্তরী ঢাল মধ্যপ্রদেশের রায়সেনে লোকেটেড রয়েছে আর উত্তর দিশাতে প্রবাহিত হয়ে বিদিশা হয়ে সাঁচি পৌঁছে যায়। আর ইউপি এমপি এর বর্ডারে এই নদীতে মাতাটিলা ড্যাম লোকেটেড রয়েছে। অর্ধশুষ্ক বুন্দেলখণ্ড মালভূমির মধ্য দিয়ে ইউপি এর হামিরপুরা এর কাছে এই নদী যমুনাতে গিয়ে মেশে। তো বন্ধুরা, যমুনা এর পরবর্তী বড় উপনদী হলো কেন। 427 কিলোমিটার লম্বা কেন নদীর শুরু হয় বিন্দা এর কৈমুর রেঞ্জ থেকে। এরপর এই নদী পৌঁছে যায় পান্না টাইগার রিজার্ভ। এরপর উত্তরপ্রদেশে এই নদী ওয়ান্দাতে এন্টার করে আর চিল্লায়ের কাছে যমুনাতে গিয়ে পড়ে। যমুনা নদী এবং তার শাখা নদীর পর পুনরায় ফিরে আসা যাক গঙ্গা নদীতে। গঙ্গা নদীর আরেকটি বড় দক্ষিণে প্রবাহিত উপনদী হলো সোন। সোন নদী গঙ্গাজি এর দ্বিতীয় বৃহত্তম উপনদী, যার অরিজিন ছত্তিশগড়ের সাতপুরা হিলে অবস্থিত অমরকন্টকে রয়েছে। আর নর্মদা নদীর অরিজিনের খুব কাছেই অবস্থিত রয়েছে। ছত্তিশগড়ের পান্ডারা থেকে এই নদী মধ্যপ্রদেশের সান্ডালে প্রবেশ করে, যেখান থেকে এই নদী শার্প ইস্টওয়ার্ড টার্ন নেয়। আর এখানেই এই নদীতে বানসাগর ড্যাম অবস্থিত রয়েছে। এরপর এই নদী সোনভদ্রা ডিস্ট্রিক্ট দিয়ে উত্তরপ্রদেশে প্রবেশ করে। এখানেই সোন নদীর সঙ্গম রিহান্দ নদীর সাথে হয়। বন্ধুরা, এখানে আমি আপনাদের বলে দিই, রিহান্দ নদীতে গোবিন্দ বল্লভ বানসাগর ড্যাম অবস্থিত রয়েছে। কোহিনুর পর্বতের সমান্তরালে প্রবাহিত হয়ে এই নদী ইউপি, বিহার এবং ঝাড়খণ্ডের ট্রাই পয়েন্টে পৌঁছে যায়। আর এরপর বিহার ঝাড়খণ্ডের বর্ডারে প্রবাহিত হয়, যেখানে নর্থ কোয়েল নদী এই নদীতে এসে মেশে। বিহারে এই নদী ভোজপুরি এবং মাঘি ভাষা বলা এরিয়াকে ডিভাইড করে আর পাটনায়ের কাছে গঙ্গাতে এসে মেশে। বন্ধুরা, সোন নদীর টোটাল লেন্থ 784 কিলোমিটার। এবার পরবর্তী নদীতে আসা যাক। আর এই নদীর নাম হলো দামোদর, যা গঙ্গার শাখা নদী হুগলি নদীর উপনদী। 592 কিলোমিটার লম্বা এই নদীর উৎপত্তি ঝাড়খণ্ডের চলাপানি লাথের থেকে হয়। আর ওয়েস্ট বেঙ্গলে এই নদী হুগলি নদীতে গিয়ে মেশে। ওয়ারাকার, কোনার আর জামুনিয়া দামোদরের প্রধান উপনদী। দামোদরকে এক সময় বন্যার কারণে সরো অফ বেঙ্গল অথবা বাংলার দুঃখ বলা হতো, কিন্তু আজ দামোদর ভ্যালি কর্পোরেশনের মাধ্যমে এই নদীতে পাঞ্চেত ড্যাম, মাইথন ড্যাম, তিলাইওয়া ড্যাম আর কোনার ড্যামের স্থাপনা করা হয়েছে। আর এই বাঁধগুলির কারণে সরো অফ বেঙ্গলের পরিবর্তে এই নদী আজ এই রিজিয়নের জন্য আশীর্বাদ হয়ে উঠেছে। সাথেই বোকারো, বার্নপুর, দুর্গাপুর স্টিল প্লান্ট আপনি এই নদী উপত্যকাতেই দেখতে পাবেন। পরবর্তী জানা যাক গঙ্গাজির নর্থ ব্যাংক ট্রিবিউটারি ঘাগরায়, যাকে আলাদা আলাদা নামেও জানা যায়। 1080 কিলোমিটার লম্বা ঘাগরা নদী শুরু হয় তিব্বতের মানসরোবর লেকের কাছে অবস্থিত মাপচা ছুঙ্গ গ্লেসিয়ার থেকে, যেখানে এই নদীকে মাপচা সাংপোও বলা হয়। নেপালে প্রবেশ করার পর এই নদীকে কার্নালি বলা হয়। আর নেপালে এই নদী দুটি শাখাতে বিভক্ত হয়ে যায়, যাদের নাম হলো কুরিয়ালা এবং গারোয়া। আর এই দুই শাখার মিলনের পর এই নদীকে ইন্ডিয়াতে ঘাগরা বলা হয়। সাথে ঘাগরা এবং সারদা নদীর সঙ্গমের পর অবধ রিজিয়নে একে সরাইও বলা হয়, যা শ্রীরামভূমি অযোধ্যা হয়ে প্রবাহিত হয়। আর 702 কিলোমিটার লম্বা রাপ্তি নদী এর আরেকটি বড় শাখা নদী। বিহারের ছাপরায়ের কাছে ঘাগরা নদীর সঙ্গম গঙ্গার সাথে হয়, আর এটি গঙ্গার বৃহত্তম এবং দ্বিতীয় বৃহত্তম উপনদী। ঘাগরা নদী নেপালের বারদিয়া ন্যাশনাল পার্ক আর ভারতের কাথরিনি ঘাট ওয়াইল্ড লাইফ স্যানিচুরি দিয়ে প্রবাহিত হয়। আর এটি গঙ্গা ডলফিনের একটি প্রধান বাসস্থান। ঘাগরায়ের একটি বড় উপনদী হলো সারদা, যা কালী বা মহাকালী নামেও জানা যায়। বন্ধুরা, ইন্ডিয়া এবং নেপালের মধ্যে সারদা নদীর অরিজিনকে নিয়ে বিবাদ চলে আসছে। ভারতের অনুসারে সারদা নদীর অরিজিন লিপুলেক পাস থেকে হয়, আর ওখানে নেপালের অনুসারে সারদা নদীর অরিজিন কালাপানি রিজিয়নের ওয়েস্টার্ন পয়েন্ট থেকে হয়। এই জন্যই এই নদীকে কালী বা মহাকালী বলা হয়। ইন্ডিয়ান স্টেট উত্তরাখণ্ড এবং নেপালের মধ্যে বর্ডারকে চিহ্নিত করে তাকাকপুর টাউনের কাছে এই নদী সমতলে প্রবেশ করে। এখানেই সারদা রিজার্ভার এই নদীতে অবস্থিত রয়েছে, আর সমতলে এই নদীকে সারদা বলা হয়। পিলিভিত ডিস্ট্রিক্টে এই নদী ইন্ডিয়াতে প্রবেশ করে আর পিলিভিত টাইগার রিজার্ভ হয়ে বাহারাইচে ঘাগরা নদীতে গিয়ে মেশে। বন্ধুরা, এবার কথা বলা যাক গন্ডক নদীর, যাকে নেপালে গন্ডকী নামেও জানা যায়। গন্ডক, যাকে নারায়ণ নদীও বলা হয়, নেপাল এবং তিব্বতের বর্ডারের মুস্তাং রিজিয়নের নোভাইন হিমাল গ্লেসিয়ার থেকে উৎপত্তি হয়। এই উঁচু হিমালয়তে এই নদীকে কালী গন্ডক বলা হয়। আর এই রিজিয়নেই এই নদী স্বগভীর কালী গন্ডকী গর্জ ক্রিয়েট করে। আর কিছু সোর্সের মতে এটি বিশ্বের গভীরতম গর্জ। এই গর্জের এক পাশে ধওলাগিরি পিক অবস্থিত রয়েছে আর অন্য পাশে অন্নপূর্ণা হিল। হিমালয়কে ক্রস করে এই নদী ইন্ডিয়াতে ইউপি এর মহারাজগঞ্জ দিয়ে প্রবেশ করে, যেখানে একে গন্ডক বা নারায়ণী বলা হয়।
ইউপি থেকে এই নদী বিহারের চম্পারণে প্রবেশ করে আর পাটনায়ের কাছে হাজিপুরে গঙ্গা নদীর সাথে গন্ডকের মিলন হয়। এছাড়াও বাল্মীকি টাইগার রিজার্ভের এটি প্রধান উপনদী। আর ইন্ডিয়া নেপাল বর্ডারে এই নদী একটি মেগা প্যানো ক্রিয়েট করে। নেক্সট আসা যাক কোশি নদীতে, যা গঙ্গা নদীর একটি বড় উপনদী, যাকে সরব বিহার বা বিহারের দুক নামেও জানা যায়। কোশি নদীকে সপ্তকোশীয় বলা হয় কারণ এই নদী 7টি প্রধান উপনদী নিয়ে গঠিত হয়। আর এর মধ্যে কিছু উপনদী ওয়ার্ল্ডের কিছু হাইয়েস্ট পিক যেমন মাউন্ট এভারেস্ট এবং কাঞ্চনজঙ্ঘা এর হিম গলিত হয়ে উৎপত্তি হয়। এই 7এর মধ্যে 3 প্রধান উপনদী হলো অরুণ নদী, তামর নদী আর সাংকোশি নদী। সাংকোশি নদীর উৎপত্তি তিব্বতের অবস্থিত জ্যাংজ্যাংবো গ্লেসিয়ার থেকে হয়, যার পর 4 প্রধান উপনদী সাংকোশিতে যুক্ত হয়, যাদের নাম হলো দুধকোশি, তামাকোশি, ভাতকোশি আর ইন্দ্রাবতী। আর এই 3 নদীর সঙ্গম নেপালের ত্রিবেণী ঘাটে হয়, যার পর একে সপ্তকোশি অথবা সিম্পলি কোশি বলা হয়ে থাকে। বিহারের ডুভিয়াই থেকে এই নদী ভারতে প্রবেশ করে আর ভাগলপুরের কাছে গঙ্গা নদীতে এসে মিলিত হয়। বন্ধুরা, হাই হিমালয় থেকে ছত্রাগর্জের থ্রু এই নদী সমতলে নেমে আসে। আর এই হঠাৎই নেমে আসা আর অধিক জলচাপ থাকার জন্য এই নদী খুবই অস্থির থাকে এবং নিজের গতিপথকে পরিবর্তন করতে থাকে, যার কারণে উত্তর বিহারে আমাদেরকে প্রতি বছর বন্যার সম্মুখীন হতে হয়। এই জন্য একে সর অফ বিহার বলা হয়। আসুন বন্ধুরা, পরবর্তীতে আসা যাক মহানন্দা নদীতে। গঙ্গা নদীর একটি অল্প বিস্তর উপনদী মহানন্দা নদীর শুরু হয় পশ্চিমবঙ্গের উত্তর অংশে অবস্থিত পাগলাঘোড়া জলপ্রপাত থেকে, যা দার্জিলিং ডিস্ট্রিক্টের অংশ। এই নদী শিলিগুড়ি টাউন হয়ে এগিয়ে চলে ভারতের চিকেন নেক দিয়ে, যাকে শিলিগুড়ি করিডোরও বলা হয়। আর স্ট্র্যাটেজিক্যালি এই স্থান ভারতকে নর্থ ইস্টের সাথে কানেক্ট করে। এরপর খুবই কম দূরত্বের জন্য এই নদী ভারত এবং বাংলাদেশের সীমানাকে চিহ্নিত করে এবং পুনরায় সম্পূর্ণরূপে পশ্চিমবঙ্গে প্রবেশ করে যায়। পশ্চিমবঙ্গ থেকে এই নদী বিহারের কিষানগঞ্জে প্রবেশ করে, যেখানে মাছি নদীর সাথে এর সঙ্গম হয়। মাছি নদী নেপাল থেকে আসে আর ভারত নেপালের পূর্বী সীমানাকে চিহ্নিত করে। আর কিষানগঞ্জের পর এই সংযুক্ত জলধারাকে ফুলহার বলা হয়। আবারও এই নদী মালদা থেকে পশ্চিমবঙ্গে প্রবেশ করে আর পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে, যেখানে এর সঙ্গম ফাইনালি গঙ্গা নদীর সাথে হয়। বন্ধুরা, এই ছিল গঙ্গা নদীর সমস্ত গুরুত্বপূর্ণ উপনদী। আসুন এবার নজর দেওয়া যাক ব্রহ্মপুত্রা রিভার সিস্টেমে। ব্রহ্মপুত্রা নদীকে 5টিরও বেশি আলাদা আলাদা নামে জানা যায়। 2900 কিলোমিটার লম্বা এই নদী তিব্বতের কৈলাস মাউন্টেন রেঞ্জের মানসরোবর লেকের পূর্বে অবস্থিত চেমা উংদুং আংসি গ্লেসিয়ার থেকে উৎপত্তি হয়। আর এই নদীকে তিব্বতে ইয়ারলাং সাংপো বলা হয়। আর হিমালয়ের নামচা বারুয়া পিক থেকে এটি শার্প টার্ন নেওয়ার পর এই নদী গালিন থেকে অরুণাচল প্রদেশে এন্টার করে। আর অরুণাচল প্রদেশের পর্বতভূমিতে একে সিয়াং অথবা দিহাং বলা হয়। আর পাসিঘাট থেকে এই নদী সমতলে প্রবেশ করে, যেখানে লোহিত এবং দিবাং নদী এতে এসে মেশে, যার পর আসামে একে ব্রহ্মপুত্রা নামে জানা যায়। ডিব্রুগড়ের পরে অরুণাচল নাগাল্যান্ড থেকে আসা দিহাং নদী এতে এসে মেশে এবং এর আগে ব্রহ্মপুত্রের সঙ্গম সুবানসিরির সাথে হয়। আর সুবানসিরি নদী ভারতে ব্রহ্মপুত্রের বৃহত্তম উপনদী। আর এখানেই সুবানসিরি এবং ব্রহ্মপুত্রের সঙ্গমে বিশ্বের সব থেকে বড় নদী বদ্বীপ মাজুলি ক্রিয়েট হয়েছে। আর দক্ষিণ থেকে আসা ধানসিরি নদীর সঙ্গম এই এরিয়ার কাছেই ব্রহ্মপুত্রার সাথে হয়। এর আগে হিমালয় থেকে আসা কামেং, বেকি, মানস আর কপিলি ব্রহ্মপুত্রাতে এসে মিশেছে। আসামের ধুবরী এর পর ব্রহ্মপুত্রা বাংলাদেশে এন্টার করে। আর সিকিমের জেমু গ্লেসিয়ার থেকে আসা তিস্তা নদীর সঙ্গমের পর একে যমুনা নামে জানা যায়। আর এর আগে যমুনা এবং পদ্মা এর সঙ্গমের পর এই নদী দ্বিতীয় বৃহত্তম নদী হয়ে যায় আর সুন্দরবন বদ্বীপ হয়ে বঙ্গোপসাগরে হারিয়ে যায়। বাংলাদেশে এই নদী 2টি শাখায় বিভক্ত হয়ে যায়, যার একটি শাখা পদ্মা অর্থাৎ গঙ্গার সাথে মার্জ হয় আর অপরটি মেঘনার সাথে। আসুন বন্ধুরা কথা বলি মেঘনা নদীর। বন্ধুরা, আপনারা জানেন কি বাংলাদেশে মেঘনা নদীর উৎপত্তি ইন্ডিয়াতে হয়। নাগাল্যান্ড এবং মণিপুর বর্ডারে অবস্থিত রয়েছে লিহাই কুলেন ভিলেজ, যেখান থেকে এই নদীর উদ্গমন হয়। আর এখানে এই নদীকে বারাক বলা হয়। মণিপুর মিজোরাম বর্ডারের কাছ দিয়ে এই নদী শার্প টার্ন নিয়ে পশ্চিমে প্রবাহিত হয় আর আসামের শিলচর হয়ে পৌঁছে যায় বাংলাদেশে। বন্ধুরা, বাংলাদেশে এই নদী 2টি শাখায় ভাগ হয়ে যায়। উত্তর শাখাকে সুরমা আর দক্ষিণ শাখাকে কুশিয়ারা বলা হয়। পুনরায় সুরমা এবং কুশিয়ারার সঙ্গম হয় আর এই সঙ্গমের পর একে মেঘনা বলা হয়, যা আগে গিয়ে ব্রহ্মপুত্রা এবং পদ্মা এর শাখায় মিলিত হয়।
হয় আর গঙ্গা ব্রহ্মপুত্রের বদ্বীপের সৃষ্টি হয়। বন্ধুরা, এছাড়াও এই নদী নেভিগেবল হওয়ার কারণে 2016-তে লাখিপুর এবং ভাংরায়ের মধ্যে এই নদীকে ন্যাশনাল ওয়াটারওয়ে 6 ডিক্লেয়ার করা হয়। এবার আসুন কথা বলি তিস্তা নদীর, যা ভারত এবং বাংলাদেশের মধ্যে একটি কনস্ট্যান্ট বিবাদের কারণ। দেখুন, তিস্তা নদীর উৎপত্তি উত্তর সিকিমে লোকেটেড কাংসি গ্লেসিয়ার আর জেমু গ্লেসিয়ার থেকে, আর এই গ্লেসিয়ারেরই গলিত বরফ জল থেকে তৈরি হয় সো লামহো লেক, যা 6210 মিটার উঁচুতে অবস্থিত। আর এই লেকের পর এই নদী উঁচু হিমালয়কে ক্রস করে পৌঁছে যায় র্যাংপো, যেখানে র্যাংপো নদী তিস্তাকে জয়েন করে। আর এই মিলিত জলধারা তিস্তা এবং পশ্চিমবঙ্গের বর্ডার ক্রিয়েট করে। পশ্চিমবঙ্গের সেভোকে এসে এই নদীর সমতলে প্রবেশ করে, আর এখানেই ফেমাস করোনেশন ব্রিজ এবং সেভোক রেল ব্রিজ অবস্থিত রয়েছে, যা নর্থ ইস্টকে বাকি ভারতের সাথে যুক্ত করে। নেক্সট, এই নদী জলপাইগুড়ির পর বাংলাদেশে প্রবেশ করে এবং ব্রহ্মপুত্রাতে গিয়ে মেশে। বন্ধুরা, 1787 পর্যন্ত এই নদী গঙ্গা নদীরই উপনদী ছিল, কিন্তু 1787 এর বন্যার পর এই নদী নিজের পথকে বদলে নেয় আর ব্রহ্মপুত্রের উপনদী হয়ে যায়। বন্ধুরা, এই ছিল হিমালয়ান রিভার সিস্টেমের সমস্ত প্রধান নদী। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব পেনিনসুলার রিভার সিস্টেম বা উপদ্বীপীয় নদীর। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।